2019 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। পাশাপাশি 2019-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে আরবি বিষয়ের ছাত্রছাত্রী তাদের বিষয়ে আমি ছোট্ট একটি আমার মতামত পেশ করব। আরবি বিষয় আসলে ছাত্রছাত্রীদের কাছে যথেষ্ট ভীতিপ্রদ একটা বিষয়, কারণ তারা এই বিষয়টি আমাদের ভারতবর্ষের নিরিখে তৃতীয় ভাষা হিসাবে দেখে এবং যথেষ্ট জটিলও বটে। তো সেজন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করে। তো আমি একজন আরবি বিষয়ের শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং আগামী পরীক্ষাতে তাতে তারা যাতে আরও ভালো ফল করতে পারে তার জন্যেই একটা মতামত আমি পেশ করব। সমস্ত ছাত্রছাত্রী আরবি বিষয়ের প্রত্যেককে অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে স্বাগতম। আমি তাদের জন্যে কিছু মতামত বলছি। প্রথমত, আরবি বিষয়ের বড় সিলেবাস, এটা সত্যি কথা যে পদ্য, গদ্য, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ এই সমস্ত বিষয় কিন্তু একটা বড় সিলেবাস আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো সেই হিসাবে আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, তোমরা হয়তো ভয় পেও না। আমি এমন কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলি আগামী দিনে পরীক্ষায় তোমাদের অনেকখানি সহায়ক হবে। প্রথমত, গদ্য এবং পদ্যের ক্ষেত্রে যে লম্বা সিলেবাস, আসলে 8-10টি প্রায় গল্প আছে এরকম। তো প্রত্যেকটি পড়া সম্ভব নয়, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমার মনে হয় কিছু বাছাই করা গল্প যদি বেছে বেছে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা সুবিধা পেতে পারে। প্রথমত আমি বলবো যে বাছাই করা কয়েকটি হাদিস আছে তোমাদের সিলেবাসে, সে কটার মধ্যেও আবার কয়েকটি ইম্পর্টেন্ট, সেগুলোই দেখে নিলে হয়ে যাবে। আশা করি তার মধ্যে একটা আসতে পারে। তারপর গল্পের মধ্যে মক্কা বিজয় যেটা আছে, মক্কা বিজয় গল্পের প্রথম অর্ধাংশ পড়ে নিলে আশা করছি ওর মধ্যে একটা অনুবাদ তোমরা পেয়ে যেতে পারো। এবং একেবারেই শেষে ইমাম আবু হানিফার যে প্রবন্ধটা আছে তোমাদের, সেই প্রবন্ধটিও যদি তোমরা পড়ে নাও তাহলে এখান থেকেও একটা কোশ্চেন পেতে পারো। তো অপশান দেয়া থাকবে অনুবাদ করো 2টি, সেক্ষেত্রে একটি করতে হবে। এবং তারপরেই হচ্ছে ব্যাখ্যা লিখতে হয়, এটাও 5 নম্বরের বড় প্রশ্ন। এখানেও 2টি অপশান থাকবে। তো এর মধ্যেও কিন্তু সমস্ত গল্পগুলো পড়ার দরকার নেই। মোটামুটি যেটা যে সৈয়দুনা আলী বিন আবি তালিব এবং সূরা আলা, আমি বলবো যে এই 2টি তোমরা পড়ে নেবে এবং এর নির্দিষ্ট কিছু জায়গা আছে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাগুলো যদি তোমরা ব্যাখ্যা হিসেবে পড়ে নাও এখান থেকেও একটা পেয়ে যাবে। তাহলে এমনিতেই কিন্তু অনুবাদের ক্ষেত্রে 2টি অপশান থাকছে, সেখানে যে কোনো একটি, আবার ব্যাখ্যার ক্ষেত্রেও ঠিক তাই, 2টি ব্যাখ্যা দেয়া থাকবে প্রশ্নে, তার মধ্যে যে কোনো একটি, অর্থাৎ 4টির মধ্যে কিন্তু 2টি তোমরা করতে পারছো। এবং 3 নম্বর আরও যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে সারাংশ, সার সংক্ষেপ লিখতে হয়। তো এই সার সংক্ষেপের জন্য আমি 2টি গল্পের সারাংশ আমি তোমাদের পড়ার কথা বলবো। এক হচ্ছে মোহাম্মদ সাদিক আল আমিন, অর্থাৎ সত্যবাদী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গল্পের সারাংশ পড়বে। এবং আরেকটি হচ্ছে আর নাসিক আদ-দাইফ, মানে হচ্ছে তাপস অতিথি। এই 2টি গল্পের সার সংক্ষেপ পড়ে নিলে 2টির মধ্যে এখানে তোমরা একটি পেয়ে যেতে পারো। অর্থাৎ 2টি বড় প্রশ্ন করতে হবে, 5 নম্বর করে প্রত্যেকটি। এখানে তোমরা অপশান পেলে কিন্তু 6টি অপশানের মধ্যে তোমরা যে কোনো 2টি অনায়াসেই পছন্দ করে নিতে পারবে এবং আশা করি এর মধ্যে তোমরা 2টি বড় প্রশ্ন পেয়ে যাবে। এরপর কবিতার ক্ষেত্রেও ঠিক অনুরূপভাবে গদ্যের মতো কবিতার ক্ষেত্রেও প্রথমে 2টি ট্রান্সলেশন দেয়া থাকবে, অর্থাৎ অনুবাদ লেখার জন্য মাতৃভাষায় বা ইংরেজিতে। তো সমস্ত কবিতা যদি পড়া না যায়, আমি 3টি কবিতা পড়ার কথা বলবো। 3টি কবিতা তোমরা পড়লে আশা করছি এর মধ্যে একটা অনুবাদ তোমরা পেয়ে যেতে পারো। এক হচ্ছে একেবারেই সিলেবাসের প্রথমে যেটা আছে, কবি হাতিম তাহির কবিতা। এই হাতিম তাহির কবিতা পড়ে নেবে। তারপর হচ্ছে সফিউদ্দিন আল হিল্লির রচিত একটি কবিতা, এটা হচ্ছে ওয়ারাদ্দুর রবি মারহাবা, এই যে কবিতা, এই কবিতাটি পড়ে নেবে। এবং শেষে আরেকটি কবিতার কথা বলবো, সেটি হচ্ছে ফি ওয়াসফিল কামার, অর্থাৎ চন্দ্রের বর্ণনা। এই 3টি কবিতা যদি তোমরা পড়ে নাও এখান থেকে কিন্তু একটি অনুবাদ লেখার জন্য পেয়ে যেতে পারো। আচ্ছা, এর পাশাপাশি
আবারও কবিতার ক্ষেত্রে গদ্যের মতো ব্যাখ্যা লিখতে হয় এবং সেই ব্যাখ্যার জন্য আমি দুটি কবিতা পড়ার কথাই বলবো। প্রথম হচ্ছে যে আল্লাহু আকরামনা বলে যে কবিতাটি আছে, অর্থাৎ হাসান বিন সাবিতের রচিত কবিতা, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, এই কবিতাটি পড়ে নেবে। আরেকটি হচ্ছে ফিল হিকাম, অর্থাৎ তত্ত্ব জ্ঞান বিষয়। এই কবিতা যদি তোমরা পড়ে নাও তো এখান থেকেও কিন্তু একটি ব্যাখ্যা পেয়ে যাবে। তাহলে প্রথমত অনুবাদের ক্ষেত্রে দুটি অপশান থাকছে, সেখান থেকে একটি পেয়ে যাবে, এবং দ্বিতীয়ত ব্যাখ্যার ক্ষেত্রেও দুটি অপশান থাকছে এবং সেই দুটির মধ্যে তোমরা একটি পেয়ে যাবে। তারপরও কিন্তু গদ্যের মতো আবারও সাবস্ট্যান্স লিখতে হয়, অর্থাৎ এখানেও সারসংক্ষেপ লিখতে হয় কবিতার ক্ষেত্রে। তো এখানে আমি তোমাদের দুটি কবিতার সারাংশ বা সারসংক্ষেপ পড়ার জন্য বলবো। এক হচ্ছে আল আমুল মুহিব, অর্থাৎ প্রেমিকার যাতনা, এবং অপরটি হচ্ছে ফি ওয়াসফিল কামার, অর্থাৎ চন্দ্রের বর্ণনা। এই দুটি কবিতার সারসংক্ষেপ তোমরা পড়ে নেবে, আশা করছি এখান থেকে একটি তোমরা পেয়ে যাবে। এবং ঠিক গদ্যের মতো এখানেও কিন্তু তোমরা 6টি অপশান পেলে, এই 6টি অপশানের মধ্যে এখানেও দুটি অপশান করতে হবে, অর্থাৎ দুটি প্রশ্ন লিখতে হবে, 5 × 10। এরপর আসছি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের বিষয়ে একটি বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আরবি সাহিত্যের ইতিহাসে যে সমস্ত কবি সাহিত্যিক যাদের জীবনী এবং কর্মজীবন পড়ার হিসাবে এসেছে সিলেবাসে, তো তার মধ্যে অনেকেরই নাম আছে, অনেক মনীষীর নাম আছে, অনেক লেখকের, অনেক কবির। তো এতগুলো পড়তে হবে, ছেলে মেয়েদের মাঝে একটা ভীতি তো কাজ করেই। তো আমি তাদের প্রথমেই জানিয়ে দিই যে যেভাবে বোর্ডের প্রশ্ন হচ্ছে, কাউন্সিলের প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাক ইসলামী যুগ নেই এখানে, মানে আব্বাসি যুগ থেকে যে বছর একটি কোশ্চেন আসছে, তো সেই বছরই কিন্তু আধুনিক যুগ থেকে 2টি প্রশ্ন আসছে। আবার যে বছর আধুনিক যুগ থেকে একটি আসছে, তো সেই বছর আব্বাসি যুগ থেকে 2টি আসছে। যেহেতু 2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আরবি সাহিত্যের ইতিহাসে আব্বাসি যুগ থেকে 2টি প্রশ্ন এসেছে, সেই জন্যে এবছর আব্বাসি যুগ থেকে একটি প্রশ্ন আসতে পারে এবং আধুনিক যুগ থেকে 2টি প্রশ্ন আসতে পারে। সেই হিসাবে আমি কিছু প্রশ্ন তোমাদের বাছাই করে দিচ্ছি, এগুলো পড়লে আশা করছি এর মধ্যে এখানেও তোমরা 2টি প্রশ্ন পেয়ে যেতে পারো। প্রথম হচ্ছে আহমদ শাওকি, হাফিজ ইব্রাহিম, জাহিজ, নাজিব মাহফুজ, ডক্টর তাহা হুসাইন, মুতানাব্বি, হারিরি, জিবরান খলিল জিবরান। এই কটি প্রশ্ন করলে আশা করছি এর মধ্যে তোমরা 2টি প্রশ্ন লিখতে পারবে ফাইনাল পরীক্ষা। সর্বশেষে যে অনুবাদ থাকে, সেই অনুবাদের বিষয়ে বলবো যে এই অনুবাদ তো আউটলাইন থাকে, অর্থাৎ এগুলি সিলেবাসের সঙ্গে কোনো মতেই কোনো সম্পর্ক নেই। এগুলো ছেলে মেয়েদের দেখা হয় তারা ব্যাকরণগত দিক কতটা শিখেছে বা নিজেরা অনুবাদ করার ক্ষমতা রাখে কিনা। সেজন্যে অনুবাদ যেহেতু 2টো পার্টে আসে, একটি হচ্ছে আরবিতে থাকে, সেটা বাংলা অথবা ইংরাজি করতে হয়, আরেকটি বাংলায় দেয়া থাকে, সেটাকে আরবি করতে হয়। তো প্রথমত যেটা আরবি থেকে বাংলা করতে হয়, আমার মনে হয় যে যদি তোমরা ভালো করে দেখো বিষয়টা, তো অন্তত 2-3টে বাক্য তো অনায়াসেই লিখতে পারো। এবং সেক্ষেত্রে তোমরা বিগত সালের প্রশ্নপত্র দেখবে এরকমই আসছে, বা প্রত্যেক বছরের সঙ্গে কোনো না কোনো বছরে 2-4টে অংশ কিন্তু মিলেও যাচ্ছে, একটা দিক। আর একটা দিক হচ্ছে যে অনুবাদের যেটা বাংলা থাকে প্রশ্নপত্রে, যেটা আরবি করতে হয়, সেটার ক্ষেত্রে একেবারে খুব কমন জিনিস উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে, যে তোমার নাম কি, বা তুমি কোন বিদ্যালয়ে পড়াশুনো করো, তুমি কোন শ্রেণীতে পড়ো, বা আমার ভাইয়ের নাম অমুক, সে অমুক ক্লাসে পড়ে, বা আমি অমুক স্কুলে পড়ি, মানে এই যে বিষয়গুলো একেবারে খুব সাধারণ, এরকম কিছু প্রশ্ন যদি তোমরা আগে থেকে অনুবাদগুলো শিখে রাখো, তাহলে এক্ষেত্রেও কিন্তু 2 বা 3টি বাক্য তোমরা নিজেরাই লিখতে পারবে। ফলে 5 নম্বরের যে প্রশ্ন, সেখানে 5টি বাক্য থাকে বা 5টি বাক্য লিখতে বলা হয়। এই 5টি বাক্যের মধ্যে 2-3টি বাক্য কিন্তু তোমরা অনায়াসেই লিখতে পারবে। আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস, এই ছোট্ট মতামত যদি তোমাদের কোনো কাজে আসে, কৃতজ্ঞ থাকব। এবং প্রত্যেককে আবারও অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।